আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে। আসসালামু ক্লাস শুরুর আলাইকুম আগে স্যার। কারো কোনো জিজ্ঞাসা থাকলে শুরু করতে পারেন। ক্লাস শুরুর আগে কারো স্যার, কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। স্যার আমার তো আগে দুটা ক্লাস মিস গেছে, একটা ক্লাস মিস গেছে, সেই জন্য তো এটা কমপ্লিট করতে পারি নাই। হুম, কমপ্লিট না করতে বলে কমপ্লিট করেন। মানে এখন করবো স্যার। এখন করবেন কেন? আজকের ক্লাস করবেন, ক্লাস শেষে তারপরে করবেন আগেরটা। আচ্ছা। ওকে। কারো কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করতে পারেন ক্লাস শুরুর আগে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার, গত ক্লাসে যখন আমাদের ওই ওই কলাম লেআউটের ইটা বুঝাইতেছিলেন, ওই সময় বললেন যে ই ট্যাবসে আমাদের মানে কলামের যে কোনো এক সাইড দিয়েও যদি ভীম যায় তাহলে এটা ই ট্যাবস লাইন এলিমেন্ট আকারে কাজ করে, এরকমটা বলছিলেন। বাট যখন মানে কলাম ভীম লোডটা যখন কলামে যায়, তখন ভীম যদি কলামের যে কোনো এক সাইডে থাকে তখন এখানে ইসেন্ট্রিসিটি আসে না। হুম, আসবে, কিছু পরিমাণ আসবে। তো এই ইসেন্ট্রিসিটিটা মানে কিভাবে করে, যদি ওটা ডিরেক্টলি লাইন এলিমেন্ট আকারে ধরে নেয় তাহলে তো সেই ইসেন্ট্রিসিটি কনসিডার করবে না। করা লাগবে না। অল্প পরিমাণ এক্সেন্ট্রিসিটি আসবে, এটা কনসিডার করা লাগবে না। তা- মানে অনেক সময় দেখা যায় যে কলাম সাইজ থাকে 12 18 বা 12 24 এরকম থাকে। বিম সাইজ থাকে 12 12 বা 12 18, তখন যে কোনো এক সাইড দিয়ে যায়। ফুল কলাম সেকশনের এক সাইড দিয়ে গেলে এই ইসেন্ট্রিসিটিটা কি করে করতে হবে? আচ্ছা, এখানে যদি এমন হয় যে আপনার কলাম হচ্ছে, কলামের লেন্থ অনেক বেশি, বিমের বিমের তুলনায় কলামের লেন্থ অনেক বেশি, এরকম যদি হয়, এক্ষেত্রে দুইটা ভাবে ডিজাইন করা যায়। একটা হলো, এক নাম্বার ওয়ে হচ্ছে আপনি সরাসরি এটাকে একটা লাইন এলিমেন্ট ধরবেন, কলাম হচ্ছে একটা লাইন আর বিম হচ্ছে আর একটা লাইন, এইটা একটা প্রসেস। দুই নাম্বার প্রসেস হচ্ছে এটা যদি আরো বড় হয়, কলাম মনে করেন আরো অনেক বড়, বিম হচ্ছে একদম একপাশে পড়ে গেছে, কলামের সেন্টার এখানে, এরকম কেসে যদি আপনি এটাকে এইভাবে মডেল করতে চান, এজে ধরে মডেল করতে চান, সেটা মডেল করার নিয়ম হচ্ছে আপনাকে কলাম মডেল করতে হবে। কলাম মনে করেন এটা কলাম মডেল করলেন, কলাম মডেল করার পরে কলামের তো আপনি এরকম পুরোটা পাবেন না, পাবেন একটা জয়েন্ট পাবেন শুধু কলামের। এই জয়েন্টের ক্ষেত্রে এইখানে কলামের জয়েন্ট, এখানে বিম, ঠিক আছে? কলামের জয়েন্ট এখানে, বিম এখানে, তাহলে এটাকে আপনি কিভাবে লোড ট্রান্সফার করাবেন? লোড ট্রান্সফার করানোর নিয়ম হলো আপনি এখানে একটা লিঙ্ক মডেল করতে হবে। ঠিক আছে, একটা লিঙ্ক অ্যাসাইন করতে হবে, লিঙ্ক মডেল করতে হবে। তখন সফটওয়্যার ধরে নিবে যে এখানে আপনার কলাম এবং বিম কানেক্টেড। ঠিক আছে, তাহলে কলাম এবং বিম কানেক্ট করার দুইটা ওয়ে, একটা হচ্ছে সরাসরি সেন্টার টু সেন্টার কানেকশন, আর দুই নাম্বার হচ্ছে সেন্টার টু সেন্টার কানেকশন যদি না করা যায় বা দূরত্ব যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে সরাসরি সেন্টার টু সেন্টার কানেকশন না করে দুইটা সেন্টারের মাঝে একটা লিঙ্ক অ্যাসাইন করে দেওয়া। ঠিক আছে, এইভাবেও করা যায়। বুঝতে পারছেন? স্যার, যখন কলাম সেন্টার এবং বিম সেন্টারটা কতটুকু ডিস্টেন্স থাকলে আমরা বুঝবো যে এখানে লিংক অ্যাসাইন করতে হবে? আচ্ছা, এটা ডিস্টেন্স অনেক বেশি যদি থাকে, আপনার কলাম মনে করেন, কলাম হচ্ছে 15/40, কলাম হচ্ছে 15/40, তার মানে সেন্টার হচ্ছে কোথায়, 20 ইঞ্চিতে। আর বিম হচ্ছে মনে করেন, বিম হলো এখানে আপনার 12, তার বিমের সেন্টার কোন জায়গায়, এখানে 6 ইঞ্চিতে। তাহলে ডিস্টেন্স কত এখানে? এখানে ডিস্টেন্স হলো 14 ইঞ্চি। এরকম কেসে আপনি চাইলে করতে পারেন, এরকম কেসে করতে পারেন, মানে আপনার যদি 1 ফিটের উপরে হয় ডিস্টেন্স, তখন আপনি চাইলে এটা করতে পারেন, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা করা হয় না। ঠিক আছে, সেন্টার টু সেন্টারই কনসিডার করা হয়, কারণ এখানে যেই পরিমাণ এক্সেন্ট্রিসিটি আসে, এটা দেখা যায় খুব বেশি পরিমাণ না, যেটা আপনার আমাদের স্ট্রাকচারাল ডিজাইনের ক্ষেত্রে খুব বেশি একটা ইফেক্ট ফেলে না। এই কারণে সেন্টার টু সেন্টার লোড ট্রান্সফার করা হয়, ম্যাক্সিমাম ডিজাইনার তাই করে। আর তারপরে যদি কারো ক্ষেত্রে মনে হয় যে না, আমি এক্স্যাক্টলি সেন্টার টু সেন্টার ট্রান্সফার না করে আমার অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল সাইটে যেভাবে কনস্ট্রাকশন হবে সেভাবে আমি লোড ট্রান্সফার করাবো, সেক্ষেত্রে তো বলেই দিলাম যে 1 ফিটের উপরে যদি আপনার ডিস্টেন্স থাকে, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, সেক্ষেত্রে আপনি লিঙ্ক অ্যাসাইন করে করতে পারেন। ওকে, আর কোনো জিজ্ঞাসা আছে কারো? হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। বলেন। আচ্ছা, আমাদের 10 তলা বিল্ডিং এ যদি প্রত্যেকটা ফ্লোরের প্ল্যান একরকম না হয়ে দুই তিন রকম হয়, হুম, সাপোজ 1 তলা থেকে 3 তলা পর্যন্ত একরকম, 4 তলা থেকে 6 তলা পর্যন্ত আরেক রকম, 7 তলা থেকে 10 তলা পর্যন্ত আরেক রকম, হুম। তাহলে মাস্টার স্টোরি আর সিমিলার স্টোরিটা কিভাবে ইয়ে করতে হবে আর কি, ওটা বুঝতে পারিনি।
ধরেন আমাদের তিন রকম এরকম সেগমেন্ট আছে, এই সেগমেন্টে তিনটা ফ্লোর, এই সেগমেন্টে তিনটা ফ্লোর, এই সেগমেন্টে তিনটা ফ্লোর। তাহলে এই জি নিচের জি এই তিনটা ফ্লোরের মধ্যে আপনি মনে করেন ফার্স্ট ফ্লোরটাকে ধরলেন মাস্টার, ঠিক আছে? জি। আর সেকেন্ড থার্ড এই দুইটা হবে সিমিলার টু এই মাস্টার। আবার এখানে মানে 4 নাম্বার ফ্লোর থেকে আপনি একটা মাস্টার করলেন, এখানে মনে করেন 4 5 6, এখানে 7, 7 থেকে আরেকটা মাস্টার করলেন, তাহলে এই দুইটা হবে সিমিলার টু এই মাস্টার, এখানে এই দুইটা হবে সিমিলার টু এই মাস্টার। বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি, ধন্যবাদ। ওকে। আর কোনো জিজ্ঞাসা আছে? ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শুরু করে দিই আজকে। গত ক্লাসে আমরা কোন পর্যন্ত করছি আগে একটু দেখি। গত ক্লাসে আমরা আর্কিটেকচারাল ড্রয়িং, কলামের স্পেসিং এগুলো নিয়ে আলোচনা করছি। গ্রিড স্পেসিং, ইনপুট গ্রিড ডাটা এগুলো হয়ে গেছে, ম্যাটেরিয়ালস হয় নাই, তাহলে আমরা এই পর্যন্ত শেষ করছি। আচ্ছা, আজকে আমরা ম্যাটেরিয়ালস নিয়ে আলোচনা করব শুরুতেই। তাহলে ম্যাটেরিয়াল প্রপার্টি ডিফাইন করার জন্য আমরা চলে যাব ডিফাইন, ডিফাইন থেকে ম্যাটেরিয়াল প্রপার্টি, ডিফাইন থেকে ম্যাটেরিয়াল প্রপার্টি। ম্যাটেরিয়াল প্রপার্টির ভিতরে দুই ধরনের ম্যাটেরিয়াল আমাদের আরসিসি বিল্ডিং এ লাগে, একটা হচ্ছে কনক্রিট আর একটা রিবার। ঠিক আছে, দুইটা প্রপার্টি আমাদের আরসিসি বিল্ডিং এ লাগে, একটা কনক্রিট আর একটা রিবার। তাহলে প্রথমে কনক্রিট প্রপার্টিটা আমরা মডিফাই করব। বাই ডিফল্ট এখানে কনক্রিটের একটা প্রপার্টি আছে, বাই ডিফল্ট কনক্রিটের একটা প্রপার্টি আছে। এইটা আগে আমরা চেক করব যে এখানে কি আছে, তারপরে আমরা মডিফাই করে অন্য অন্য বিভিন্ন প্রপার্টি তৈরি করব। তাহলে প্রথমে যেটা আছে এটা আমি মডিফাইতে গেলাম, মডিফাইতে গিয়ে আমি আগে এই কনক্রিটের স্ট্রেংথ কত সেটা আগে দেখি। ঠিক আছে, তাহলে এখান থেকে মডিফাই অর শো ম্যাটেরিয়াল প্রপার্টি ডিজাইন ডেটা, এখান থেকে আমি দেখব যে এটার স্ট্রেংথ কত। এটার স্ট্রেংথ হচ্ছে F'(C) 4000 psi, এবং F'(C)র ভ্যালু দেয়া আছে এখানে 4000 psi। তাহলে এই বাই ডিফল্ট যে কনক্রিটটা দেয়া আছে এটা হলো একটা 4000 psi এর কনক্রিট। ঠিক আছে, তাহলে সফটওয়্যারে বাই ডিফল্ট একটা কনক্রিট প্রপার্টি দেওয়া আছে, এটা হলো 4000 psi এর কনক্রিট। এখন এটাকে আমি নামটা চেঞ্জ করে দিই, নামটা চেঞ্জ করে আমি নামের জায়গায় 4.0 KSI লিখে দিলাম, যাতে আমি সহজেই বাইরে থেকে দেখেই বুঝতে পারি যে এটার স্ট্রেংথ কত। ঠিক আছে, ভিতরে না ঢুকে জাস্ট বাইরে থেকে দেখে যাতে আমি বুঝতে পারি। তাহলে 4.0 KSI নামের জায়গায় লিখে দিলাম, লিখে আমি ওকে করে বেরোয় আসলাম। তাহলে ডিফল্ট প্রপার্টিটা হচ্ছে 4000 psi কনক্রিট। আচ্ছা, এখন এইটাকে আমি মডিফাই করে আমি আরো কয়েকটা প্রপার্টি তৈরি করব যেগুলো আমাদের কাজে লাগবে, স্ট্রাকচার ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে এই বাই ডিফল্ট যেটা আছে এটাকে আমি কপি করতেছি, অ্যাড কপি অফ ম্যাটেরিয়ালস, অ্যাড কপি অফ ম্যাটেরিয়ালস। এখান থেকে আমি আমি এখন তৈরি করব, একটা 4000 psi আছে, আমি একটা তৈরি করব 3500 psi। ঠিক আছে, 3.5 KSI। তাহলে নামের জায়গায় আমি নাম দিয়ে দিলাম 3.5 KSI। আচ্ছা, এবার একটা কনক্রিটের অনেক প্রপার্টি থাকে, কিছু প্রপার্টি থাকে যেগুলো তার ডিফল্ট প্রপার্টি, কিছু প্রপার্টি থাকে কনক্রিটের ডিফল্ট প্রপার্টি, আর কিছু প্রপার্টি থাকে যেগুলো ভ্যারি করে। ঠিক আছে, কিছু প্রপার্টি আছে ডিফল্ট প্রপার্টি, কিছু প্রপার্টি ভ্যারি করে। তাহলে কোন কোন প্রপার্টি ভ্যারি করে ওগুলোই মূলত আমাদের চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ আমাদের যে সকল ডিফল্ট প্রপার্টি আছে এগুলোতে কোনো মডিফিকেশন নাই। তাহলে আমরা প্রথমেই এখানে চলে গেলাম, মডিফাইতে চলে গেলাম। ঠিক আছে, মডিফাইতে যাওয়ার পরে কি কি চেঞ্জ হবে সেটা আগে আমাদের ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, প্রথমত 1 নম্বরে চেঞ্জ হবে, আমি এখানে মার্ক করে দিলাম, 1 নম্বরে চেঞ্জ হবে একটা কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ। ঠিক আছে, কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ এটা 1 নম্বরে চেঞ্জ হবে। 2 নম্বরে চেঞ্জ হবে মডুলাস অফ ইলাস্টিসিটি, 2 নম্বরে চেঞ্জ হবে মডুলাস অফ ইলাস্টিসিটি। এবং 3 নম্বরে চেঞ্জ হবে কনক্রিটের ইউনিট ওয়েট। এই তিনটা ভ্যালু আমাদের মডিফাই করতে হবে নতুন একটা প্রপার্টি যখন আমরা তৈরি করব। নতুন একটা প্রপার্টি যখন আমরা তৈরি করব তখন এই তিনটা প্রপার্টি মডিফাই করে আমাদের কনক্রিট তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা আসি কনক্রিটের স্ট্রেংথ। আমরা নামের মধ্যে বলে দিছি এটা হচ্ছে কত, 3500 psi এর কনক্রিট। তাহলে আমরা প্রথমে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ এখানে দিয়ে দিব 3500, 3500 psi। ঠিক আছে, 3500 pound/স্কোয়ার ইঞ্চ। আচ্ছা, এরপরে গ্রেড, গ্রেড মানে হচ্ছে নাম, গ্রেড মানে হলো এটার একটা নাম। ঠিক আছে, নামের ভিতরে আগেরটা ছিল 4000 psi, এই জন্য এখানে 4000 psi লেখা। এইখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন, এটা কি দিলেন না দিলেন সেটা আসলে কোনো বিষয় না। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট F'(C) 3500 psi লিখে দিলাম, এটা একটা নাম। অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে আমার এই সেলটা, এই সেলটা হলো ভ্যালু, ভ্যালুতে যাতে কোনো ভুল না হয়। আচ্ছা, তাহলে 1 নম্বর প্রপার্টি হলো আমাদের কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ, এটা মডিফাই করতে হবে। তাহলে এটা আমি মডিফাই করে ফেললাম, ওকে।
এবার দুই নাম্বার প্রপার্টি হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। দুই নাম্বার প্রপার্টি হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। আচ্ছা, মডুলাস অফ ইলাস্টিসিটির ক্ষেত্রে আমরা এখানে যে একটা এক্সেল দেওয়া আছে, এক্সেলে গেলে আপনারা পেয়ে যাবেন মডুলাস অফ ইলাস্টিসিটি কিভাবে ক্যালকুলেট করতে হয়। মডুলাস অফ ইলাস্টিসিটি ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের মূলত যেটা লাগবে সেটা হচ্ছে আমরা কনক্রিট কোন ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে, কোন ধরনের এগ্রিগেট দিয়ে কনক্রিটটা আমরা তৈরি করতেছি, ঠিক আছে? ব্রিক চিপস নাকি স্টোন চিপস, কোনটা দিয়ে আমরা কনক্রিট তৈরি করতেছি, সেই অনুযায়ী কনক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি আসবে। আচ্ছা, এখন আমাদের কনক্রিটের ক্ষেত্রে ব্রিক চিপসও হতে পারে, স্টোন চিপসও হতে পারে। যদি স্টোন চিপস দিয়ে আমরা কনক্রিট তৈরি করি, সেক্ষেত্রে 57,000√/f'(c) এইটা দিয়ে ক্যালকুলেট করে আমাদের এটা দিয়ে ক্যালকুলেট করে আমাদের যেই ভ্যালুটা আসবে সেটা হলো আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি। আর যদি আমরা ব্রিক চিপস দেই, ব্রিক চিপস দিলে আমাদের ক্যালকুলেশন ফর্মুলা হচ্ছে 45,000√/f'(c). তাহলে এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করে আমাদের যেই ভ্যালু আসবে, স্টোন চিপস হোক বা ব্রিক চিপস হোক, যেটাই হোক, সেই ভ্যালুটা আমরা এখানে বসায় দিব। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি কত আসে। তাহলে আমরা এখানে, আমি ম্যানুয়াল ক্যালকুলেশনে গেলাম না, যেহেতু এখানে ফর্মুলা দেয়া আছে এক্সেলে। স্টোন চিপস দিয়ে আমি 3,500 PSI বানাইতে চাই। স্টোন চিপস দিয়ে 3,500 PSI যদি আমি কনক্রিট তৈরি করতে চাই, তাহলে মডুলাস অফ ইলাস্টিসিটি এখানে ক্যালকুলেশন করে আসছে, একটা ভ্যালু আসছে, এটাকে আমি কপি করে নিলাম। ঠিক আছে, এটা আমি এখান থেকে কিবোর্ড থেকে কপি করে নিলাম। আমার একটা প্রশ্ন ছিল। বলেন, বলেন। স্যার, এখানে যে আমাদের এফসি যে মান কম্প্রেসিভ স্ট্রেংথ, এটা আমরা মানে আরেকটা কেন নিতে হবে? হুম, কি বুঝি নাই, আরেকটা কি? মানে এখানে আমরা ম্যাটেরিয়াল যে প্রপার্টিস আছে, যেমন আমরা প্রথমে যে 4000 একটা পিএসআই যে আচ্ছা, কংক্রিট বুঝতে নিলাম, পারছি, বুঝতে এরপর পারছি। আরেকটা কেন আমাদের অ্যাড করতে হবে? আচ্ছা, এখন আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টি কত লাগবে না লাগবে সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। ম্যাটেরিয়াল প্রপার্টি আপনি তো 2,000ও ধরতে পারেন, 2,000 ধরতে পারেন না, 3,000ও ধরতে পারেন, 4,000ও ধরতে পারেন। কোনটা ধরে আপনি ডিজাইন করবেন সেটা হচ্ছে বিষয়। ঠিক আছে, কোনটা ধরে আপনি ডিজাইন করবেন সেটা হচ্ছে বিষয়। বিল্ডিং এর বিল্ডিং এর লোড যত বেশি হবে, তত কম্প্রেসিভ স্ট্রেংথ বেশি লাগবে। বিল্ডিং এর লোড যত বেশি হবে, তত মেম্বার সাইজ বড় লাগবে। মেম্বার সাইজ রিডিউস করার জন্য হায়ার স্ট্রেংথের কনক্রিট লাগবে। ঠিক আছে, এখন আমরা এখানে প্রথম একটা বাই ডিফল্ট প্রপার্টি ছিল 4,000 PSI। 4,000 PSI একটা বাই ডিফল্ট প্রপার্টি ছিল। এখন এটা তো একটা আসি, এর সাথে আমরা অ্যাডিশনাল আরেকটা প্রপার্টি নিছি 3,500 PSI। এখন 3,500 PSI আমরা এই কারণে নিছি, আমরা ধরেন যে 4,000 PSI আমরা ব্যবহার করলাম, 4,000 PSI ব্যবহার করে আমরা যদি দেখি যে না, 4,000 PSI থেকে কম স্ট্রেংথ দিয়েও স্ট্রাকচার ডিজাইন করা যায়, তখন আমরা 3,500 PSI দিয়ে ডিজাইন করব। আমরা যদি 3,500 PSI কনসিডার করি, তারপরে যদি আমরা দেখি যে না, 3,500 PSI না, আমি 3,000 PSI দিয়ে ডিজাইন করলেও আমার স্ট্রাকচার স্ট্রাকচারালি স্টেবল থাকবে, সেক্ষেত্রে আমি 3,000 PSI ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এটা বেসিক্যালি ডিপেন্ড করতেছে যে আমার স্ট্রাকচারের লোড কেমন, সেই অনুযায়ী আমাদের মেম্বার সাইজ কেমন আসতেছে, এবং মেম্বার সাইজের রিডিউস করার জন্য আমরা কত স্ট্রেংথ কনসিডার করতে পারি। এটা আমার হয়তো আরো হাই স্ট্রেংথ কনক্রিটও লাগতে পারে, 4,500 5,000 PSI কনক্রিটও লাগতে পারে। ঠিক আছে, এই জন্য আমরা প্রথমে দুইটা তিনটা প্রপার্টি তৈরি করে রাখবো। একটা বাই ডিফল্ট আছে, আমি আরেকটা তৈরি করলাম, আপনি হয়তো আরেকটা তৈরি করে রাখতে পারেন। জাস্ট যখন যেটা লাগবে তখন আমরা সেটা ব্যবহার করব। এটা হচ্ছে এক নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে, স্ট্রাকচারের ক্ষেত্রে যদি ছোট বিল্ডিং হলে আমরা বিম কলাম স্ল্যাব সব জায়গায় একই রকমের স্ট্রেংথ ব্যবহার করতে পারি। মনে করেন আপনি 2,800 PSI দিয়ে ডিজাইন করলেন বা 2,900 PSI দিয়ে ডিজাইন করলেন, তাহলে এই স্ট্রেংথটা আপনি বিম কলাম স্ল্যাব সব জায়গায় ব্যবহার করতে পারেন ছোট বিল্ডিং এর ক্ষেত্রে। ছোট বিল্ডিং মানে হচ্ছে যে সকল বিল্ডিং 4 5 তলা 6 তলা পর্যন্ত, এগুলো ছোট বিল্ডিং। আর বড় বিল্ডিং এর ক্ষেত্রে যেটা করবেন সেটা হলো, বড় বিল্ডিং এ যেহেতু আমাদের কম্প্রেসিভ লোডটা বেশি আসে, এবং কম্প্রেসিভ লোডটা বেসিক্যালি ক্যারি করবে আমাদের কলাম কলাম এবং শেয়ার ওয়াল, সেক্ষেত্রে কলাম এবং শেয়ার ওয়ালের স্ট্রেংথ বেশি লাগবে। ঠিক আছে, কলাম এবং শেয়ার ওয়ালের স্ট্রেংথ বেশি লাগবে কম্পেয়ার টু বিম অ্যান্ড স্ল্যাব। তাহলে কলাম এবং শেয়ার ওয়ালে যদি বেশি স্ট্রেংথ লাগে, তাহলে আমরা 4,000 PSI দিলাম বা 4,500 PSI দিলাম আমি কলাম এবং শেয়ার ওয়ালে। আর বিম এবং স্ল্যাবে আমি ধরেন যে 3,500 PSI দিলাম বা 4,000 PSI দিলাম, মানে কলাম শেয়ার ওয়ালে যেটা নিব তার থেকে একটু কম স্ট্রেংথ নেয়ার সুযোগ আছে বিম স্ল্যাবের ক্ষেত্রে। এই কারণে আমরা একাধিক স্ট্রেংথ তৈরি করে রাখবো। ঠিক আছে, বুঝতে পারছেন? ক্লিয়ার। ওকে। আচ্ছা, তাহলে 2 নাম্বার প্রপার্টি আমরা চেঞ্জ করলাম, মডুলাস অফ ইলাস্টিসিটি। এটা চেঞ্জ করার পরে 3 নাম্বার প্রপার্টি হচ্ছে ইউনিট ওয়েট অফ ভলিউম, কনক্রিটের ইউনিট ওয়েট। বাই ডিফল্ট যে ইউনিট ওয়েটটা আছে, এই ইউনিট ওয়েটটা হচ্ছে
কনক্রিট যদি আমরা স্টোন চিপস দিয়ে তৈরি করি তাহলে এটার ইউনিট ওয়েট হয় 150 PCF, পাউন্ড পার কিউবিক ফিট। ঠিক আছে, তার বাই ডিফল্ট যে ইউনিট ওয়েটটা আছে এটা হলো স্টোন চিপস কনসিডার করে করা। আর যদি কখনো ছোট বিল্ডিং এর ক্ষেত্রে আমরা ব্রিক চিপস ব্যবহার করি, ব্রিক চিপসের কনক্রিট যদি তৈরি করি সেক্ষেত্রে আমরা ব্যবহার করব 138 to 142 PCF। ঠিক আছে, কনক্রিটের ইউনিট ওয়েট আমরা ব্যবহার করব 138 to 142 PCF। এখানে স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 140 PCF আমরা ব্যবহার করতে পারি ব্রিক চিপসের ক্ষেত্রে। আর যদি স্টোন চিপস হয় তাহলে বাই ডিফল্ট 150 আছে, এটাই থাকবে। তাহলে এই তিনটা ভ্যালু মূলত আমাদের মডিফাই করতে হবে। আমরা যেহেতু স্টোন চিপসই রাখবো সেহেতু আমরা এখানে 150 আছে, 150 থাকবে। তাহলে তিনটা প্রপার্টি চেঞ্জ করে আমরা এখান থেকে ওকে করে বের হয়ে আসলাম। তাহলে একটা আমাদের আগেই ছিল, নতুন একটা আমরা তৈরি করলাম। এখন আপনি আরো দু একটা তৈরি করে রাখতে পারেন বা পরেও তৈরি করতে পারবেন, এখনই সব তৈরি করতে হবে এরকম না, পরেও তৈরি করতে পারবেন। আচ্ছা, তাহলে কনক্রিট গেল। এবার আমরা রিবারের প্রপার্টিটা নিয়ে আলোচনা করব। বাই ডিফল্ট যে রিবারটা আছে এটা আগে চেক করব, তারপরে নতুন একটা আমরা তৈরি করব। বাই ডিফল্ট রিবারটা আমি মডিফাইতে গেলাম। মডিফাইতে গিয়ে আমি এখান থেকে মডিফাই ম্যাটেরিয়াল প্রপার্টিতে যাব। মডিফাই ম্যাটেরিয়াল প্রপার্টিতে গিয়ে আমাদের বাই ডিফল্ট রিভার কি আছে? বাই ডিফল্ট রিভার আছে এখানে 60 গ্রেড। ঠিক আছে, নামের মধ্যে গ্রেড মানে নাম, নামের মধ্যে বলাই আছে এটা হচ্ছে 60 গ্রেড। 60 গ্রেড মানে 60,000 PSI হচ্ছে এর ইল্ড স্ট্রেংথ। ঠিক আছে, 60,000 PSI হচ্ছে এর ইল্ড স্ট্রেংথ। তাহলে আমরা একটা পেয়ে গেলাম, একটা প্রপার্টি হলো 60 গ্রেডের বার আছে। তাহলে এটাকে আমরা রিনেম করে ফেলি। রিনেম করে এর নামের ভিতরে আমি দিয়ে দিলাম এটা হচ্ছে 60 গ্রেড। আচ্ছা, তাহলে 60 গ্রেড দিয়ে আমি এখানে ওকে করে বেরোয় আসলাম। এবার এটাকে কপি করে আমি আর একটা প্রপার্টি তৈরি করব, যেমন আমরা কনক্রিটে তৈরি করছি ওরকমই। তাহলে এটাকে আমি এখানে অ্যাড কপি অফ ম্যাটেরিয়াল দিলাম। এবার আমি আর একটা প্রপার্টি তৈরি করতে চাই, আর একটা প্রপার্টি তৈরি করতে চাই যেটা হচ্ছে 72.5 গ্রেড বা 500W। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি প্রথমে এটার নামটা চেঞ্জ করি। নাম চেঞ্জ করে আমি 72.5 গ্রেড দিয়ে দিলাম। আচ্ছা, এবার এখানে রিবারের ক্ষেত্রে আমার কি কি প্রপার্টি চেঞ্জ করতে হবে সেটা আমি বুঝতে হবে আমাকে সেটা। তাহলে এখান থেকে আমি মডিফাইতে গেলাম। মডিফাইতে যাওয়ার পরে রিবারের ক্ষেত্রে আমার মূল চেঞ্জ করতে হবে একটা প্রপার্টি, একটা জাস্ট একটা সিঙ্গেল প্রপার্টি চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে মিনিমাম ইল্ড স্ট্রেংথ। মিনিমাম ইল্ড স্ট্রেংথ এই একটা প্রপার্টি আমার রিবারের ক্ষেত্রে চেঞ্জ করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আছে নাম, নামের ভিতরে আমি যে কোনো একটা দিয়ে দিব। আর যেহেতু এটা আমি বলছি 72.5 গ্রেড, তাহলে এটার স্ট্রেংথ কত হবে? ইল্ড স্ট্রেংথ 72,500 PSI। ঠিক আছে, 72,500 PSI হচ্ছে এর ইল্ড স্ট্রেংথ। আচ্ছা, তাহলে একটা প্রপার্টি মূলত আমার চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে মিনিমাম ইল্ড স্ট্রেংথ FY। এই ভ্যালুটা আমার চেঞ্জ করতে হবে যেই গ্রেডের স্ট্রেংথ আমি, যে স্ট্রেংথের রিভার আমি তৈরি করতে চাই সেই স্ট্রেংথের জন্য। আচ্ছা, এর বাহিরেও আরো এখানে কয়েকটা ভ্যালু আছে। এই ভ্যালুগুলো কি কি কাজে লাগে এবং কখন চেঞ্জ করব বা কখন কাজে লাগবে সেটা আমাদের এখন বুঝতে হবে। তাহলে আমরা প্রথমে যে ভ্যালুগুলো আছে এগুলোকে চেঞ্জ করি। তাহলে নামটা আমি চেঞ্জ করে দিয়ে দিলাম 72.5, আর ভ্যালু হচ্ছে এখানে 72,500 PSI। আচ্ছা, এরপরে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আমাদের লিনিয়ার অ্যানালাইসিস বা লিনিয়ার ডিজাইনে কোনো কাজে আসে না। এই তিনটা ভ্যালু, এই তিনটা ভ্যালু আমাদের লিনিয়ার অ্যানালাইসিস বা লিনিয়ার ডিজাইনে কোনো কাজে আসে না। যখন কেউ নন লিনিয়ার পারফরমেন্স বেসড অ্যানালাইসিস কেউ করে তখন এই পরের ভ্যালুগুলো কাজে আসে। ঠিক আছে, নন লিনিয়ার কিংবা পারফরমেন্স বেসড অ্যানালাইসিস যখন কেউ করে তখন এই নন লিনিয়ার ভ্যালুগুলো, নন লিনিয়ারিটির প্রপার্টিগুলো কাজে আসে। লিনিয়ার অ্যানালাইসিস কি, নন লিনিয়ার অ্যানালাইসিস কি, এগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। আমরা টোটাল কোর্সের আমাদের যে আউটলাইন সেটা পুরোটাই হচ্ছে লিনিয়ার অ্যানালাইসিসের উপরে। নন লিনিয়ার অ্যানালাইসিস এটা আরেকটু অ্যাডভান্স বিষয়, আপনারা লিনিয়ার শেখার পরে আস্তে আস্তে এগুলোতে আপনারা যেতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথম যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে আমাদের মিনিমাম ইল্ড স্ট্রেংথ। এটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? আমরা কত স্ট্রেংথের রিভার নিচ্ছি সেটার উপরে। তাহলে আমরা যেহেতু 72.5 গ্রেড বা 500 MPa রিভার নিচ্ছি, তাহলে আমাদের এখানে স্ট্রেংথ হচ্ছে কত? 72,500 PSI। এরপর আছে টেনসাইল স্ট্রেংথ। এখন টেনসাইল স্ট্রেংথ, এই এক্সপেক্টেড ইল্ড এবং এক্সপেক্টেড টেনসাইল এগুলো কিভাবে আপনি মডিফাই করবেন? এগুলো যদি আপনি মডিফাই নাও করেন তাতেও কোনো অসুবিধা নাই, কারণ এগুলো আমাদের লিনিয়ার অ্যানালাইসিসে কোনো কাজে আসবে না। আচ্ছা, তারপরও যদি আমাদের কখনো মডিফাই করতে হয় বা যেহেতু ভ্যালু এখানে আছে so আমরা মডিফাই করে রাখবো, কাজে আসুক বা না আসুক। তাহলে মডিফিকেশনটা আমরা কিভাবে করব? মডিফিকেশনটা আমরা করব, টেনসাইল স্ট্রেংথ হবে, টেনসাইল স্ট্রেংথ হবে ইল্ড স্ট্রেংথের
ইল্ড স্ট্রেংথের 10% থেকে 15%। ঠিক আছে, ইল্ড স্ট্রেংথের 10% থেকে 15% হবে টেনসাইল স্ট্রেংথ। তাহলে ইল্ড স্ট্রেংথ আমার এখানে 72,500 তো বলাই আছে, এর 10% থেকে 15% এক্সট্রা, 72,500 এর সাথে অ্যাডিশনাল আরো 10 থেকে 15% আসবে টেনসাইল স্ট্রেংথে। আর এক্সপেক্টেড ভ্যালুগুলো হবে এক্সপেক্টেড ইল্ড এবং এক্সপেক্টেড টেনসাইল। এই ভ্যালুগুলো হবে আমার মিনিমাম ভ্যালুর 10% এক্সট্রা। ঠিক আছে, মিনিমাম যে ইল্ড আছে, মিনিমাম ইল্ডের 10% বেশি হবে এক্সপেক্টেড ইল্ড, আর এক্সপেক্টেড টেনসাইল হবে মিনিমাম টেনসাইলের 10%, 10% বেশি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা মডিফাইটা করব। এইভাবে আমরা এই তিনটা ভ্যালুকে, মিনিমাম টেনসাইল, এক্সপেক্টেড ইল্ড, এক্সপেক্টেড টেনসাইল, এই তিনটা ভ্যালুকে আমরা এইভাবে মডিফাই করে ফেলবো। এখন এই ভ্যালুগুলো আমি আবারও বলতেছি, এই ভ্যালুগুলো নিয়ে আপনাদের খুব বেশি এখানে ডিটেলস জানার বোঝার খুব বেশি কিছু নাই, কারণ এগুলো সবই হচ্ছে পারফরমেন্স বেসড অ্যানালাইসিস বা এক্সিস্টিং স্ট্রাকচারের ক্ষেত্রে যখন আমরা ডিটেইলে অ্যানালাইসিস করতে চাই তখন হচ্ছে এই ভ্যালুগুলো কাজে আসে। আদারওয়াইজ আমাদের নতুন বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে বা লিনিয়ার ডিজাইনের ক্ষেত্রে এই ভ্যালুগুলো কোনো কাজে আসে না। আচ্ছা, এখন এখানে রিবার নিয়ে আমাদের কিছু ডিসকাশন পয়েন্ট আছে, আমি আগে এগুলো একটু মডিফাই করে তারপরে রিবারের ডিসকাশনে আসতেছি। তাহলে টেনসাইল হচ্ছে কত, এটার আমি 10% অ্যাডিশনাল ধরলাম, তাহলে এটা 10%, এক্সপেক্টেড হচ্ছে মিনিমামের 10%, আর এক্সপেক্টেড এটা হচ্ছে এটা 10%। ওকে, তাহলে এক্সপেক্টেড ইল্ড এটা 10%, এটা 10% হচ্ছে এক্সপেক্টেড টেনশন। ওকে, তাহলে এই হলো আমাদের ভ্যালু মডিফিকেশন গেল। এবার রিভার নিয়ে আলোচনাটা হচ্ছে আপনি কখন কোন ধরনের রিভার ব্যবহার করবেন, কখন কোন ধরনের রিভার ব্যবহার করবেন। একটা রিভার হচ্ছে একটা রিভার হচ্ছে হাই স্ট্রেংথ, আর একটা রিভার হচ্ছে হাই ডাক্টিলিটি। দুই ধরনের রিভার, ঠিক আছে, একটা হচ্ছে হাই স্ট্রেংথ আর একটা হচ্ছে হাই ডাক্টিলিটি। যেহেতু আমরা স্ট্রাকচারাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করতেছি, স্ট্রাকচারাল অ্যানালাইসিসের ক্ষেত্রে এটা মনে করার কোনো সুযোগ নাই যে আমরা শুধু ইট্যাপস জানলেই বা সফটওয়্যার জানলেই আমরা ভালো স্ট্রাকচারাল অ্যানালাইসিস করতে পারবো বা ডিজাইন করতে পারবো, এরকম কোনো বিষয় না। শুধু ইট্যাপস জানলে যদি ভালো স্ট্রাকচারাল ডিজাইন করা যেত তাহলে মনে হতো ইঞ্জিনিয়ার দরকার ছিল, মনে হয় না, ইঞ্জিনিয়ার ছাড়াও ডিজাইন করে ফেলা যাইতো। তো আমাদের এখানে বেশ কিছু জিনিস, কনসেপচুয়াল জিনিস আমাদের বুঝতে হবে এবং প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমাদের এখানে আমাদের কনসেপ্টের ভিতরে নিয়ে আসতে হবে। ঠিক আছে, শুধু ইট্যাপস এর বিষয় না, আমাদের স্ট্রাকচারাল ডিজাইন বুঝতে হবে। আচ্ছা, দুই ধরনের বার এখানে আমরা আলোচনা করবো, একটা হচ্ছে হাই স্ট্রেংথের বার আর একটা হচ্ছে হাই ডাক্টিলিটির বার। আচ্ছা, হাই স্ট্রেংথের বারের কাজ কি? হাই স্ট্রেংথের বারের কাজ হচ্ছে মূলত কম্প্রেসিভ ফোর্সটাকে ট্রান্সফার করা। ঠিক আছে, হাই স্ট্রেংথের বারের কাজ হচ্ছে কম্প্রেসিভ ফোর্সটাকে ট্রান্সফার করা। আর হাই ডাক্টিলিটির বারের কাজ কি? হাই ডাক্টিলিটি বারের কাজ হচ্ছে যেই সকল বারের ইলংগেশন বা ডাক্টাইল লেন্থটা বেশি, অর্থাৎ আমরা যদি একটা কলাম দেখাই, এখানে মনে করেন কলাম, এই কলামের ক্ষেত্রে আমাদের যে মেইন বারগুলো থাকবে, কলামে যে মেইন বারগুলো থাকবে, মেইন বারের কাজ কি? মেইন বারের কাজ হচ্ছে বা ভার্টিক্যাল বারের কাজ হচ্ছে স্ট্রেংথ নিয়ে। ঠিক আছে, মেইন বারের কাজ হচ্ছে স্ট্রেংথ নিয়ে। তাহলে এইখানে মেইন বারের ভিতরে আমাদের এমন বার ব্যবহার করতে হবে যেই বারের স্ট্রেংথ বেশি। ঠিক আছে, মেইন বারের ক্ষেত্রে আমাদেরকে এমন বার ব্যবহার করতে হবে যেই বারের স্ট্রেংথ বেশি। আর কলামে যেই টাই বারগুলো থাকবে, এই টাই বারের কাজ কি? টাই বারের কাজ হচ্ছে, টাইবার কিন্তু আমাদের মেইন কম্প্রেসিভ ফোর্স ট্রান্সফার করবে না, টাইবার ট্রান্সফার করবে শেয়ার। ঠিক আছে, শেয়ার রিইনফোর্সমেন্ট, বিম এবং কলাম বোথ, সব ক্ষেত্রেই টাইবার গুলো আমাদের শেয়ার, এবং এই সমস্ত জায়গায় টাইবারের ক্ষেত্রে আমাদের এমন বার ব্যবহার করতে হবে যেটা ডাক্টিলিটি বেশি। ঠিক আছে, যেহেতু আমার টাইবার গুলো স্ট্রেংথ নিয়ে কাজ করে না, টাইবার গুলো যেহেতু সরাসরি স্ট্রেংথ নিয়ে কাজ করে না, তাহলে টাইবার গুলো কি নিয়ে কাজ করে? টাইবার গুলো কাজ করে যখন আমার এখানে ল্যাটারাল ফোর্স আসবে। ল্যাটারাল ফোর্সের ক্ষেত্রে আমার টাইবার গুলোর মূল ভূমিকা হচ্ছে যাতে আমার এই কলাম কোডটাকে টাইবার গুলো ঠিকভাবে ধরে রাখতে পারে, অর্থাৎ ইলংগেশন, যাতে ম্যাক্সিমাম ইলংগেশন পাওয়া যায়, এটা হলো আমার টাইবারের কাজ। ঠিক আছে, তাহলে টাইবার কিন্তু আমার স্ট্রেংথ নিয়ে কাজ করতেছে না, টাইবার কাজ করতেছে কি নিয়ে? ডাক্টিলিটি নিয়ে কাজ করতেছে। তাহলে মেইন রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে বা ভার্টিক্যাল বারের ক্ষেত্রে একইভাবে বিমের ক্ষেত্রেও তাই বিমের যে মেইন রিইনফোর্সমেন্ট থাকবে, আমার টপ বার, বটম বার, এগুলো মূলত কাজ করবে ফ্লেক্সার নিয়ে।
বা স্ট্রেংথ নিয়ে, ঠিক আছে? তাহলে এই সমস্ত বারের ক্ষেত্রে আমি ব্যবহার করব যেটার স্ট্রেংথ বেশি, এরকম বার আমি ব্যবহার করব। আর এখানে যে আমার স্ট্র্যাপগুলো থাকবে, স্ট্র্যাপগুলো বা শেয়ার রিইনফোর্সমেন্টগুলো মূলত আমার যেই বারের ডাক্টিলিটি বেশি ওই ধরনের বার আমার ব্যবহার করতে হবে, ঠিক আছে? এখন কোন বারের স্ট্রেংথ বেশি, কোন বারের ডাক্টিলিটি বেশি, সেটা এখন আমাকে বুঝতে হবে। স্ট্রেংথ কোন বারের বেশি সেটা আমি এখানে ইল্ড স্ট্রেংথ দেখেই বুঝতে পারি। স্ট্রেংথ কোন বারের বেশি সেটা ইল্ড স্ট্রেংথ দেখেই বা বারের নাম শুনলেই বোঝা যায়। যেটা 60 গ্রেডের বার সেটার স্ট্রেংথ হচ্ছে 60,000 PSI। যেটা 72.5 গ্রেড সেটা হলো 72,500। যেটা 80 গ্রেড সেটা হলো 80,000। ঠিক আছে, তাহলে বারের নাম শুনে আমি এটার স্ট্রেংথ বুঝতে পারতেছি। যেটার স্ট্রেংথ বেশি এই ধরনের বার আমি কোথায় ব্যবহার করব? মেইন রিইনফোর্সমেন্ট হিসেবে, বা যেই বারের কাজ হচ্ছে লোড ট্রান্সফার করা বা স্ট্রেংথ রিলেটেড যেই কাজগুলো সেগুলো হচ্ছে মেইন রিইনফোর্সমেন্ট হিসেবে হাই স্ট্রেংথের বার ব্যবহার হবে। আর যেই বারের কাজ হচ্ছে শেয়ার নিয়ে বা ডাক্টিলিটি নিয়ে, ওই বারগুলো হবে যেই বারের ডাকটাইল বিহেভিয়ার সবচেয়ে ভালো। ডাকটাইল বিহেভিয়ার কোন বারের সবচেয়ে ভালো? ডাকটাইল বিহেভিয়ার 60 গ্রেডের বারের কম্পেয়ার টু 72.5। 60 গ্রেডের বারের ডাকটাইল বিহেভিয়ার 72.5 থেকে অনেক বেশি, ঠিক আছে? যেমন আমরা এখানে টেনশাইল স্ট্রেংথের ক্ষেত্রে একটু আগে কি বলছি, টেনশাইল স্ট্রেংথ হবে আমাদের 72.5 এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ধরেন 15% পর্যন্ত, এর টেনশাইল স্ট্রেংথ। আর 60 গ্রেডের বারের ক্ষেত্রে এটা 50% পর্যন্ত, 50% পর্যন্ত এটার টেনশাইল স্ট্রেংথের রেঞ্জ। তাহলে এটার কিন্তু ডাক্টিলিটি 60 গ্রেডের বারের ডাক্টিলিটি অনেক বেশি। এখন এই 72.5 বা 500 ডাব্লিউ বারের গুলোর ক্ষেত্রে কিছু বার আছে, 500 ডাব্লিউ বারের ক্ষেত্রে কিছু বার আছে স্পেশাল ভাবে ডিনোট করা থাকে 500 DWR। ঠিক আছে, 500 DWR। এই ক্লাস ডি, সিসমিক ক্লাস ডি বারের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই বারের ইলংগেশন 25% পর্যন্ত, ঠিক আছে? এই ক্লাস ডি বারের বৈশিষ্ট্য কি? এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার ইলংগেশন হচ্ছে 25% পর্যন্ত, অর্থাৎ 1.25 হচ্ছে এটার রেঞ্জ। তাহলে এই ধরনের বারও আমরা চাইলে শেয়ার রিইনফোর্সমেন্ট হিসেবে বা টাইবার হিসেবে ব্যবহার করতে পারি। এখন বাংলাদেশের ক্ষেত্রে আমরা জানি যে সিসমিক জোন হলো 4টা। সিসমিক জোন হলো কয়টা? 4টা। জোন ওয়ান, জোন ওয়ানে সিসমিক বিহেভিয়ার বা সিসমিক ইভেন্ট ঘটার পসিবিলিটি খুব বেশি একটা নাই। বিশেষ করে আমাদের রাজশাহীর আশেপাশে যে অঞ্চলগুলো, রাজশাহী, নাটোর, নওগাঁ, এই সমস্ত এলাকা হলো জোন ওয়ান। এই এলাকাগুলোতে সিসমিক ইভেন্ট ঘটার পসিবিলিটি তুলনামূলক কম, ঠিক আছে? এই জায়গায় যদি আমি কোনো স্ট্রাকচার ডিজাইন করি জোন ওয়ানে, সেক্ষেত্রে আমার এই যে এতগুলো কথা বললাম যে আমাদের শেয়ার রিইনফোর্সমেন্টে হাই ডাক্টিলিটি রিভার ব্যবহার করতে হবে, এটা খুব বেশি একটা ম্যান্ডেটরি না, ঠিক আছে, সিসমিক জোন ওয়ানের ক্ষেত্রে। তখন আপনি কি করতে পারেন? তখন আপনি ধরেন সব জায়গায় একই রকম বার ব্যবহার করলেন, আপনি 72.5 সব জায়গায় ব্যবহার করলেন অথবা সব জায়গায় 60 ব্যবহার করলেন, অসুবিধা নাই। কারণ এখানে যেহেতু সিসমিক ইভেন্ট ঘটার পসিবিলিটি কম। সিসমিক জোন টু, ঢাকা এবং ঢাকার আশেপাশে যে অঞ্চলগুলো আছে সিসমিক জোন টুতে সবসময় আপনারা চেষ্টা করবেন সিসমিক জোন টুতে আপনারা এই কথাগুলো মেনটেন করার জন্য, ঠিক আছে? এটা রিকমেন্ডেড। রিকমেন্ডেড মানে হচ্ছে এটা আপনার জন্য ভালো হবে যদি আপনি টাইবারের ক্ষেত্রে বা শেয়ার রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে আপনি হাই ডাক্টিলিটি রিভার ব্যবহার করেন, সেটা আপনার জন্য রিকমেন্ডেড। এটা হলো জোন টু এর ক্ষেত্রে। আর জোন 3 এবং 4, 3, 4 হলো সিলেট এবং চট্টগ্রাম। এই আশেপাশে যে অঞ্চলগুলো, সিলেটের আশেপাশে অঞ্চল এবং চট্টগ্রামের আশেপাশে অঞ্চল, এগুলো হলো জোন 3, 4। এই জোন 3, 4-এর জন্য এতক্ষণ পর্যন্ত যা যা বললাম এগুলো ম্যান্ডেটরি, মাস্ট আপনাকে মানতেই হবে, ঠিক আছে? এগুলো ম্যান্ডেটরি, মাস্ট আপনাকে মানতেই হবে। অর্থাৎ ডাক্টিলিটির ক্ষেত্রে আপনাকে হায়ার ডাক্টাইল রিভার ব্যবহার করতে হবে এবং সেটা আপনার মিনিমাম 25% যাতে ইলংগেশনটা থাকে, ডাক্টাইল বিহেভিয়ারটা যাতে 25% পর্যন্ত থাকে, এইটা আপনাকে এনশিওর করতে হবে এবং এটা হচ্ছে বিএনবিসির গাইডলাইন অনুযায়ী রিকমেন্ডেড, ঠিক আছে? তাহলে বাংলাদেশের জোন 3, 4 ডিজাইন করতে গেলে অবশ্যই আপনাকে শেয়ার রিইনফোর্সমেন্ট হিসেবে কি ব্যবহার করতে হবে? শেয়ার রিইনফোর্সমেন্ট হিসেবে আপনাকে ব্যবহার করতে হবে হয় 60 গ্রেডের বার অথবা আপনার ক্লাস ডি বার। আপনি 400 DWR ব্যবহার করতে পারেন বা 500 DWR ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আর মেইন রিইনফোর্সমেন্ট হিসেবে মেইন রিইনফোর্সমেন্টটা যেহেতু স্ট্রেংথের উপর ডিপেন্ড করে, আপনার যদি ছোট বিল্ডিং হয়, বিল্ডিং যদি 3 তলা 4 তলা বিল্ডিং হয়, সেক্ষেত্রে আপনি অল্প স্ট্রেংথের রিবার ব্যবহার করতে পারেন, অল্প স্ট্রেংথ মানে 60 গ্রেড রিবার ব্যবহার করতে পারেন। আর যদি বড় বিল্ডিং হয় যেখানে স্ট্রেংথ বেশি দরকার, সেখানে আপনি 72.5 গ্রেড ব্যবহার করতে পারেন বা 60 গ্রেডও সেখানে ব্যবহার করতে পারেন বা 80 গ্রেডও ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তাহলে আচ্ছা, মেইন 5 থেকে 6 রিইনফোর্সমেন্টটা। তলার মাঝখানে কি স্যার 60 ব্যবহার করা যাবে? বুঝি নাই কি? 5 থেকে 6 তলার যে বিল্ডিং গুলো আছে সেগুলো হুম কি 60 গেট ব্যবহার করা যাবে? হুম অবশ্যই যাবে, করা যাবে না কেন? অবশ্যই করা যাবে।
ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কোন জায়গায় কি ধরনের বার আমরা ব্যবহার করব সেটার বিএনবিসি গাইডলাইন, এবং আমাদের কোথায় কি চেঞ্জ করতে হবে সেটার গাইডলাইন। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো জিজ্ঞাসা আছে রিভার নিয়ে? রিভার নিয়ে কারো কোনো কনফিউশন, কোনো কিছু বোঝার আছে এখানে? ওকে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কনক্রিট তৈরি করলাম দুইটা, একটা 4000 PSI, 3500 PSI একটা, আর রিবার তৈরি করলাম দুইটা, 60 গ্রেড একটা, 72.5 গ্রেড একটা। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে এতটুকু করে পরে যদি আমাদের আরো মডিফিকেশন লাগে পরে আমরা মডিফাই করবো। আপাতত আমরা এই দুইটা দুইটা প্রপার্টি রেখে আমরা ওকে করে ফাইলটা সেভ করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টি ডিফাইন করা হয়ে গেল। তারপরে আমাদের কি আছে? তারপর হচ্ছে আমাদের ফ্রেম সেকশন ডিফাইন করতে হবে প্রপার্টি মডিফায়ার সহ। ওকে। আচ্ছা, এবার আমরা ফ্রেম সেকশন ডিফাইন করব। ফ্রেম হচ্ছে এটা হচ্ছে দুইটা এলিমেন্ট কাজ করে, একটা হচ্ছে ফ্রেম এলিমেন্ট আর একটা হচ্ছে শেল এলিমেন্ট। ঠিক আছে, ফ্রেম এলিমেন্ট একটা আর একটা হচ্ছে শেল এলিমেন্ট। ফ্রেম এলিমেন্ট মানে হচ্ছে কলাম, বিম, লাইন। কলাম, বিম, লাইন এগুলো হচ্ছে ফ্রেম এলিমেন্ট। আর আর একটা হচ্ছে শেল এলিমেন্ট। শেল এলিমেন্ট মানে হচ্ছে স্ল্যাব এবং শেয়ার ওয়াল। ঠিক আছে, এগুলো হচ্ছে শেল এলিমেন্ট। তাহলে দুই ধরনের এলিমেন্ট এই টাইপসে কাজ করে। একটা হচ্ছে ফ্রেম এলিমেন্ট। ফ্রেম এলিমেন্টটা হচ্ছে একটা মানে লাইনের মতো, জাস্ট একটা লাইন, একটা লাইন, এটা হচ্ছে ফ্রেম এলিমেন্ট। আর শেল এলিমেন্টটা হচ্ছে এটার একটা মানে সার্টেন লেন্থ আছে আর কি, শুধু লাইন না, এটা একটা সারফেসের মতো কাজ করবে, এরকম একটা সারফেসের মতো কাজ করবে। এটা হচ্ছে শেল। ঠিক আছে, তাহলে এই বিম কলাম লাইন এগুলো কাজ করে একটা ফ্রেমের মতো বা একটা লাইনের মতো কাজ করে। আর শেল মানে হচ্ছে একটা জাস্ট এটার একটা সিগনিফিকেন্ট সারফেস থাকবে আর কি, সারফেসের মতো কাজ করবে। এটা হচ্ছে শেল এলিমেন্ট। তাহলে এখান থেকে আমরা একটা একটা প্রপার্টি এখন ডিফাইন করব, এবং প্রপার্টি ডিফাইন করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস এখন মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রপার্টি প্রপার্টি মডিফায়ার, বা এটাকে আমরা স্টিফনেস মডিফায়ারও বলতে পারি। কয় মিনিট সময় আছে? 3 মিনিট। ঠিক আছে, প্রপার্টি মডিফায়ার বা স্টিফনেস মডিফায়ার একই কথা। এখন এই প্রপার্টি মডিফায়ারটা কি আসলে আমরা শেষ করতে পারবো? কথার মাঝখানে কেটে যাবে। আচ্ছা, বেটার আমরা পরের সেশনে শুরু করি। ঠিক আছে, কথার মাঝখানে কেটে যাবে, তো পরের সেশনে শুরু করি। 2 মিনিট আছে, কারো কোনো ছোট প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। কারো কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, তাহলে আমরা একটা ব্রেকে যাব এখন। আমরা 10 মিনিট পরে আবার একই লিঙ্কে ক্লিক করে আপনারা 10 মিনিট পরে জয়েন করবেন।